ঘোষিত সময় নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি, ফিরে আসবে ফ্যাসিবাদ বলছে বিএনপি। ইসি রোডম্যাপে সুষ্ঠু ভোট বন্টনের নীল নকশা দেখছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, মন্তব্য ইসি আনোয়ারুলের। নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলার ঘোষণা সিএসির। ছুটির দিনে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়, নানা প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগে জমজমাট ডাকসু নির্বাচনের প্রচারণা। অর্ধেক ভোটার নারী হলেও প্রার্থী খুবই কম। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ 16 জন কারাগারে। মঞ্চ 71 গঠন করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ রাষ্ট্রপক্ষের। এবং গণঅভ্যুত্থানের বছর পেরোলেও গুমে জড়িতদের বিচার না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা। বাংলাদেশে আর কখনো ফিরবে না এই সংস্কৃতি, আশ্বস্ত করলেন রাজনীতিকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। ঘোষিত সময়ে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কিনা জনগণের মধ্যে শঙ্কা আছে বলেও মনে করেন তিনি। বলেন, ভোট বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জাতি, বাড়বে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা। উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন গণতান্ত্রিক আন্দোলন, ভোটাধিকার সহ সমকালীন নানা প্রসঙ্গে। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, ফ্যাসিবাদ ফিরে আসবে। আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয়, এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। মধ্যপন্থী উদারপন্থী রাজনীতি সরিয়ে উগ্রপন্থা নিয়ে আসার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে উদারপন্থী রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুক্রবার প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। দয়া করে যারা এখন গণভোট চান, পিআর চান, আপনাদের কাছে বিনীত আবেদন জানাবো, আর আপনাদের সমালোচনা করতে চায় না, দয়া করে ডক্টর ইউনূসের এই নির্বাচনটাকে বানচাল করা থেকে বিরত থাকেন। একই দিন সকালে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বলেন, নির্বাচনী রোডম্যাপের মতোই নির্বাচনী তফসিল ঘোষণার প্রত্যাশা করে বিএনপি। নির্বাচনের রোডম্যাপ যেভাবে ঘোষিত হয়েছে, আগামী দিনে নির্বাচনী তফসিল আসবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জনগণ ইসি রোডম্যাপকে সুষ্ঠু ভোট ভণ্ডুল হওয়ার নীল নকশা আখ্যা দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের মিলনায়তনে এই কথা বলেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের আপত্তি নেই জানিয়ে নায়েবে আমির বলেন, তবে কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি। কোনো পদ্ধতিতে নির্বাচন হবে তা নির্ধারণ হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণা বড় ধরনের অপরাধ বলে মনে করেন তিনি। এজন্য নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচন বন্ডলের নীল নকশা যে ভারত ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা জাতি আশা করেছিল, তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে, কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে। ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে, কিন্তু সেগুলো না করেই গতকালের যে পথ নকশা দিয়েছে, আমরা মনে করি এটা এই নির্বাচনের পথ নকশা একটি সুষ্ঠু নির্বাচন বন্টন করার জন্য একটি নীল নকশা।
ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামীর কোনো আপত্তি নেই। আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারা দেশে প্রস্তুতি নিচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার। জীবন দিয়ে হলেও নির্বাচন কর্মকর্তাদের সুষ্ঠু নির্বাচন করার তাগিদ কমিশনারের। পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেন। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ, এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর নির্বাচনের চ্যালেঞ্জ কি গণমাধ্যমের এমন প্রশ্ন তুড়ি মেরে উড়িয়ে দেন ইসি সচিব আক্তার আহমেদ। এর পরদিনই নির্বাচন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এসে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন বলে দাবি করেছে নাসিরউদ্দিন কমিশন। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এ জায়গাটি বাংলাদেশের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। শুক্রবার সকালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে IFIS এর সহযোগিতায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে। আগামী সংসদ নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে উল্লেখ করে কমিশনাররা বলেন, নির্বাচন যেন দৃষ্টান্ত হয়ে থাকে সেভাবেই ইসি কর্মকর্তাদের কাজ করতে হবে। নির্বাচনে কোনো দানাই ফানাই হবে না। ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই, করতেই হবে। প্রধান নির্বাচন কমিশনারের গলায় যদি জুতার মালা হয়, এটির অংশীদার কিন্তু আপনি মনে করেন না যে আপনিও না। উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। যদি এই নির্বাচন ভালো হয় আপনাদের কাছে যাবে সেই সফলতা, আর যদি ব্যর্থ হয় সেই ব্যর্থতাও কিন্তু আপনাদের কাছে যাবে। ভালো হোক খারাপ হোক, এটা আমার নির্বাচন এবং খারাপ হওয়ার আর কোনো সুযোগ নেই। আমার উপর যে দায়িত্ব এসছে সেই দায়িত্ব আমি আইন অনুযায়ী সুষ্ঠুভাবে পালন করতে পারছি কি পারছি না, দ্যাট ইজ দ্য ওনলি থিং টু বি কনসিডার। নির্বাচন কমিশন এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা জানিয়ে সিএসসি বলেন, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে চায় বর্তমান কমিশন। প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এটা আপনারা মেসেজ করবেন। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না, একদম 100% এটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণে 40 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। 2 ধাপে প্রশিক্ষণ নেবেন 80 জন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ছুটির দিনেও জমজমাট ডাকসু নির্বাচনের প্রচারণা। জুমার নামাজের পর চতুর্থ দিনের প্রচারণায় নেমে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বেশিরভাগ প্রার্থী। অনলাইনে অপপ্রচার চালানোর অভিযোগ করে ছাত্রদল সমর্থিত প্যানেল। এছাড়া 8টি বুথের মাধ্যমে 40,000 ভোট গ্রহণ চ্যালেঞ্জিং বলেও জানান প্রার্থীরা। ছুটির দিনের সকালে ডাকসু নির্বাচনের ঢিলেঢালা প্রচারণা চললেও জুমার নামাজের পর চতুর্থ দিনের প্রচারণায় ব্যস্ত হয়ে ওঠেন প্রার্থীরা। নিজের হল ছাড়িয়ে অন্যান্য জায়গাতেও প্রচারণা চালান প্রার্থীরা। জুমার নামাজ শেষে বিজয় 71 হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। অভিযোগ তোলেন, একটি গ্রুপ তাদের প্যানেলের প্রার্থীদের আইডি হ্যাক করে অপপ্রচার চালাচ্ছে। আশঙ্কা করছি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততটাই প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে। এটাও কিন্তু আমাদের কানে আসছে। আমাদের 2 জন ক্যান্ডিডেটের একজনের আইডি হ্যাক করা হলো আর আরেকজনের আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হলো। শুক্রবার দুপুর 2টার পর প্রচারণা শুরু করেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ সময় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কোনো একটা ছাত্র সংগঠনকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া এবং এর মাধ্যমে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়ে যাওয়া, সেটা কোনোটাই কাম্য না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে যেভাবে পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে উঠেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা, জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়া,
সেই কাজটা কিন্তু আমরা করতে পারি নাই। আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন নির্লিপ্ত বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র সংসদ। মাত্র 8টি বুথে 40,000 ভোট গ্রহণ নিয়েও আপত্তি জানায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কিছু প্রার্থীকে জেতানোর চেষ্টা হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী। এখানে ভোটার টার্নআউট লো রেখে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে জিতায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে, তাহলে আমরা এই নির্বাচনে অংশ থাকবো না। কিন্তু আমরা শেষ পর্যন্ত চেষ্টা করতে চাই, আমরা শেষ পর্যন্ত দাবি করার মধ্য দিয়ে আমাদের যে দাবিগুলো সেগুলো আদায় করার মধ্যে দিয়ে একটা সুষ্ঠু ডাকসু নিয়ে আসতে চাই। নির্বাচন কমিশন কিছু কিছু জায়গায় আমরা মনে করছি যে শিক্ষার্থীরা মনে করছি নিরপেক্ষতা হারিয়েছে, সেটি যদি শেষ পর্যন্ত তারা নিরপেক্ষ অবস্থানে আবার ফিরে আসতে পারে, সেক্ষেত্রে আশা করি যে একটি সুষ্ঠু সুন্দর চমৎকার নিরপেক্ষ ইলেকশন আমরা পাবো ইনশাল্লাহ। আমাদের যে 39,000 শিক্ষার্থী যে ভোটারে ভোট কাস্ট করার জন্য যে মেকানিজম দরকার ছিল, যে ব্যবস্থাপনা হাজির করা দরকার ছিল, আমরা সেটা দেখতে পারি নাই। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রতিদিন রাত 11টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচার। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার শাকির আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, প্রচারণা শুরুর চতুর্থ দিনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা কিন্তু জুমার নামাজের পরপরই শিক্ষার্থীদের সঙ্গে তাদের যে গণসংযোগ সেটিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন হলে ডাকসু এবং হল সংসদের প্রার্থীরা কিন্তু শিক্ষার্থীদের কাছে তাদের যে ইশতেহার এবং নানা প্রতিশ্রুতি সেটি তুলে ধরেছেন। পাশাপাশি তারা কিন্তু ইশতেহার তুলে ধরার পাশাপাশি তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলোর বিষয়ে তারা শিক্ষার্থীদেরকে আসলে আশ্বস্ত করছেন যে বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান করবে তারা আসলে কি করবেন সেগুলোর বিষয়ে শিক্ষার্থীদেরকে অবহিত করছেন। আরেকটি বিষয়, তারা কিন্তু গণমাধ্যমের সঙ্গে যখনই কথা বলছেন তখন কিন্তু তারা বেশ কয়েকটি বিষয় নিয়ে আসলে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে 40,000 শিক্ষার্থীর জন্য মাত্র 8টি ভোট কেন্দ্র, এটিকে তারা অপর্যাপ্ত বলছেন যে 8টি ভোট কেন্দ্রে 40,000 শিক্ষার্থী ঠিকভাবে এই সময়ে ভোট দিতে পারবে কিনা সেটি নিয়ে তারা শঙ্কিত আছেন। পাশাপাশি নির্বাচনে সেনাবাহিনী থাকা না থাকা নিয়েও তাদের যে একটি প্রতিক্রিয়া সেটি আছে। এবং সবচেয়ে যে বিষয়টিতে প্রতিপক্ষ প্রতিটি প্যানেলই তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে সেটি হচ্ছে যে অনলাইনে বোলিং এবং হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার সে বিষয়টি নিয়ে কিন্তু প্রতিটি প্যানেলের পক্ষ থেকেই প্রতিপক্ষকে দায়ী করা হচ্ছে। পাশাপাশি তারা আরেকটি বিষয় বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে ঠিক আচরণবিধি লঙ্ঘন কারা করছে তাদের বিরুদ্ধে ঠিকমতো ব্যবস্থা নিচ্ছেন না। পাশাপাশি তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একপাক্ষিক আচরণ করছেন এবং অনেক প্রার্থী যদি বলতে যাই প্রতিরোধ পর্ষদের প্রার্থীরা কিন্তু আজ হুমকি দিয়েছেন যে অনেকটা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরপেক্ষতার প্রমাণ দিতে ব্যর্থ হয় তাহলে তারা নির্বাচন থেকেও সরে যেতে পারে না, এমন হুমকিও কিন্তু দিচ্ছেন প্রতিরোধ পর্ষদ সহ কোনো প্যানেলের প্রার্থী। পাশাপাশি সবাই বলছেন যে তারা ঐক্যবদ্ধ আছেন শিক্ষার্থীদের অধিকার আদায় তারা এবার ডাকসু বাস্তবায়ন বা ডাকসু নির্বাচন যেন সুষ্ঠুভাবে নির্ধারিত তারিখই হয় সে বিষয়টিতে তারা আসলে নজর রাখছেন। পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু অধীর আগ্রহে সেই 9 সেপ্টেম্বরের জন্য অপেক্ষা করছেন, যেদিন তারা আসলে তাদের ভোটের মাধ্যমে তাদের যে প্রতিনিধি সেটি নির্বাচন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের যে বিদ্যমান সমস্যা সেগুলোর সমাধান কিন্তু তারা খুঁজছেন ডাকসুতে তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নিয়ে প্রচারণার চতুর্থ দিনের সর্বশেষ খবরাখবর। ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শাকির আহমেদ। ডাকসু নির্বাচনে প্রায় 48% ভোটার নারী, তবে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করা নারীর অনুপাত মাত্র 13%। জুলাই আন্দোলন সহ বিভিন্ন সময় নেতৃত্বে প্রমাণ দিলেও ডাকসু নির্বাচনে নারীর অংশগ্রহণ এতটা কম কেন? বিস্তারিত জুমান সাদিক জেভলিনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন প্রিন্স আরিফিন ও কামাল হোসেন। অতীতের বিভিন্ন আন্দোলনের মতো জুলাই গণঅভ্যুত্থানে সরব অংশগ্রহণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের। অভ্যুত্থানের 1 বছর পর হচ্ছে ডাকসু নির্বাচন। 6 বছর পর হতে যাওয়া কেন্দ্রীয় সংসদ নির্বাচনে বেড়েছে নারী ভোটার ও প্রার্থীদের সঙ্গে এখনও কাঁধে কাঁধ মেলাতে পারেননি জয়িতারা। কেন্দ্রীয় সংসদের 28 পদের বিপরীতে মোট 471 প্রার্থীর মধ্যে নারী মাত্র 62 জন। প্রশ্ন জাগে, নেতৃত্বের যোগ্যতা থাকার পরও কেন এই অনাগ্রহ? বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে থাকার জায়গা নেই,
তারা পড়াশুনো করার সুযোগটা পায় না, তারা কিভাবে রাজনীতি করবে, তারা কিভাবে অন্যের উন্নয়নের কথা ভাববে। আমি একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আর আমাকে হচ্ছে টুকাইদের দ্বারা উত্তক্ত হইতে হচ্ছে। হ্যাঁ, আমাকে একজন রিক্সাওয়ালা আমাকে ইমপ্রিজন করতেছে। অনলাইন কিংবা অফলাইন হরহামেশাই নারীদের হতে হচ্ছে হেনস্থার শিকার। সাইবার বুলিংয়ে অনেকেই গুটিয়ে নিচ্ছেন নিজেকে। স্লাট শেমিং, যেভাবে বুলিংয়ের শিকার হতে হচ্ছে, একই সাথে শুধু আমাদের প্যানেলের নারীরা যে এরকম না, আপনি প্রত্যেকটা প্যানেলের দেখবেন দেখা যায় আমার ওই ছাত্রদল ট্যাগটা নিয়ে একটা বড় রকমের ট্যাগিংয়ের রাজনীতি করা হয়। তো এই জিনিসগুলো যখন হয়, যাদের আগ্রহ আছে তারাও আসলে করতে চায় না। যে আমরা যখন প্রক্টরের কাছে এটা সমাধান খুঁজতে যাই, তারাও কিন্তু আমাদের কোনো ধরনের শেল্টার দিতে পারছে না। বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেলে নারীদের অন্তর্ভুক্ত করা হলেও তাকে নাম সর্বস্ব হিসেবেই দেখছেন প্রার্থীরা। যারাই আসে তারা কিন্তু তাদের রাজনৈতিক ম্যান্ডেটটা তুলে দেওয়ার জন্যই আসে, তারা কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট হিসেবে আসতেছে না। নারীদেরকে হচ্ছে টোকেনিজম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাদের কোনো ধরনের আন্তরিকতা থাকে না সারা বছর, কিন্তু এখন এসে ডাকসুর ডামাডোলে সবাই এসে খুবই নারী বান্ধব সাজার চেষ্টা করছে। স্রোতের প্রতিকূলে লড়াইকারীদের বিশ্বাস একদিন পাল্টাবে এই পরিস্থিতি। বিশ্বাস করি যে যেহেতু আজকে আমি হেমা চাকমা আসতে পেরেছি, আগামীতে যারা যদি ডাকসুটা হয় এবং হওয়া উচিত, তাহলে এটা 3-4 গুণ বেড়ে আসবে। চাইবো যে প্রতি বছরই হচ্ছে কোনো নারী নেতৃত্ব আসুক এবং নারীদের ক্রীড়ার সাথে জিনিসটা ট্যাবু হয়ে না থাকুক। ডাকসু নির্বাচনে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন ও এজিএস পদে লড়ছেন 4 নারী প্রার্থী। 28টি পদের মধ্যে আন্তর্জাতিক ও ছাত্র পরিবহন পদে নেই কোনো নারী শিক্ষার্থী। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। মাসজুড়ে উত্তাপের পর কিছুটা কমতির দিকে সবজির দর। এখনো বাড়তি শসা ও কাঁচা মরিচ, কমেছে ডিম ও ব্রয়লার মুরগির দাম, ধরা ছোঁয়ার বাইরে মাছের রাজা ইলিশ। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ 16 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে মঞ্চ 71 গঠন করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আসামিরা শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় লিপ্ত ছিলেন বলে দাবি রাষ্ট্রপক্ষের, যদিও আসামি পক্ষের দাবি তারা এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত নন। বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত গোলটেবিল বৈঠকে উপস্থিত হন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়লে দীর্ঘ সময় তাদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়, নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। শুক্রবার সকালে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ 16 জনকে ঢাকা সিএমএম আদালতে তোলা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মঞ্চ 71-এর ব্যানারে দেশকে অস্থিতিশীল করে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেন আসামিরা। মঞ্চ 71 নামে একটা সংগঠনের গোল টেবিল বৈঠক থেকে 16 জন আসামিকে অত্র আদালতে আজকে উপস্থাপন করা হয়েছে। রিমান্ডের মাধ্যমেই জানা যাবে তাদের এই ষড়যন্ত্রের মূল হোতাদের মধ্যে জেডাই খান পান্না, মেজবা কামাল, ডক্টর আনোয়ার হোসেন সহ যাদের নাম তারা আদালতে বলেছে। এদিকে যে আইনে তাদের গ্রেফতার করা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত নয় বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। যেখানে তারা ভিকটিম হয়েছে, অথচ তাদেরকেই আবার কোর্টে এনে গ্রেফতার দেখানো হচ্ছে, তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে। আদালতে এটাই বলেছি যে তারা সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ, এবং আজকে যে আইনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এই ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, অভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও গুমের সঙ্গে জড়িতদের বিচার না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা। তবে এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন। প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা গুম বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি জরুরি। দেশে আর কখনোই সংস্কৃতি ফিরবে না বলে সাফ জানিয়েছেন এনসিপি, জামায়াত ও বিএনপি নেতারা। এর মধ্যে পা দড়ি দিয়ে পেঁচাই দিয়ে মারছে। আজ পর্যন্ত আমার পায়ের উড়ুর মধ্যে ওদের মায়ের দাগ আছে, ব্লেড দিয়ে কাটছিল, সে দাগেরও চিহ্ন এখনো আছে। এভাবেই গুমের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন ভুক্তভোগী নারী। তার অভিযোগ, কোনো অপরাধ না করেও শুধুমাত্র জামায়াত কর্মী হওয়ায় স্বামী সন্তান সহ পুরো পরিবারকেই গুম করা হয়। একজন নারী সরকার হয়ে কিভাবে
নারীর উপর এভাবে নির্যাতন করতে পারে তার বিচার চাই আমি। শুক্রবার দুপুরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন গুমের শিকার ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা ও কর্নেল হাসিনুর রহমান। 1 বছরেও কোন আইনে বিচার হবে সেটাও নির্ধারণ না হওয়ায় হতাশা জানিয়ে গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিচার দাবি করেন তারা। পুলিশের অনেককে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেনাবাহিনীর সেইভাবে কিছুই করা হয় না। যত গুম মূলত র্যাবের মাধ্যমে হয়েছে, এর অধিকাংশ অংশই ছিল সেনাবাহিনীর অফিসার। কোন আইনে কিভাবে হবে, তারা সুরক্ষা কীভাবে পাবে, তা এখনো পর্যন্ত তা চূড়ান্তভাবে এই সরকার তার আইন প্রণয়ন করতে পারেননি। সভায় বক্তব্য রাখেন এনসিপি, জামায়াত ও বিএনপির প্রতিনিধিরা। আশ্বাস দিয়ে বলেন, দেশে আর কোনোদিন গুমের সংস্কৃতি ফিরে আসবে না। যারা শহীদ এবং গুম হয়েছেন ওনাদের নামে যার যার স্থানীয় এলাকায় আমরা সরকারি বিভিন্ন স্থাপনা গড়ে তুলব। যেসব কর্মকর্তা সদস্যরা গত 15 বছরে বিভিন্ন ধরনের হত্যা গুমের সাথে জড়িত ছিল, তাদের নাম তালিকা করে তাদেরকে স্পষ্ট করে বিচারের মুখোমুখি করতে হবে। কোনো অবস্থায় এগুলো যাতে আর ফিরে না আসে তার সামগ্রিক আইনি, রাজনৈতিক, নৈতিক সব ধরনের রক্ষা কবচ আমরা নিশ্চিত করব। সভায় জাতিসংঘের জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান ও সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন গুমের শিকার নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা এবং বিচারে আইন দ্রুত প্রণয়ন করার আহ্বান জানান। যেখানে গুম খুন তারা করবেন না, পাশাপাশি তারা কোনো ধরনের মিথ্যা মামলা তারা দিবেন না, যেগুলো এই মুহূর্তে দেওয়া হচ্ছে। To have large scale consultations not only in Dhaka but also outside Dhaka because many of the victims live outside Dhaka. গুম সংক্রান্ত তদন্ত কমিশনের 2 সদস্য জানান, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা গুম বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি জরুরি। যতক্ষণ পলিটিক্যাল পার্টিরা বাহিনীগুলোকে ব্যবহার করবে রাজনৈতিক পান্ডা হিসাবে, ততক্ষণ পর্যন্ত গুম বা খুন কোনো কিছুর সমস্যার সমাধান সিম্পলি নট। আগামীর বাংলাদেশ যাতে গুম শব্দটি না থাকে, সেই জন্য আমাদের যা যা করণীয় সে কাজ করতে হবে। আলোচনা সভায় 7 দফা দাবি তুলে ধরে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। যশোরের দক্ষ ভবদহ, যার বেশিরভাগ এলাকা বছরের অধিকাংশ সময় পানিতে থই থই করে। এই এক কারণে মৌলিক চাহিদার প্রায় সব ক্ষেত্রেই দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের লাখ লাখ মানুষকে। বর্ষা এলেই ভিটেমাটি ছেড়ে সড়কে আশ্রয় নিতে বাধ্য হয় মানুষ। বছরের পর বছর ধরে চলছে এই ভোগান্তি। যশোরের ভবদহ অঞ্চল ঘুরে এসে মোবারক শুভ এবং সোহেল কুরেশির ছবিতে আরামিন তুষারের রিপোর্ট। ভবদহের মিজানুর দ্বাদশ শ্রেণী পড়ুয়া মেয়ে সুমাইয়াকে সঙ্গে নিয়ে অন্য সব দিনের মতো নৌকায় করে ঘর থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন তিনি। বাবাকে নামানোর পর এই নৌকাতেই পানি মারিয়ে বাড়ি ফিরবে সুমাইয়া। ভবদহ কলেজে পড়ি, তা প্রতিদিন আমার নৌকায় করে যাওয়া আসা করতে হয়। সকালবেলায় বই পড়া বাদ দিয়ে আমার পার করে দিতে হবে। ভবদহের মনিরামপুরের মিজানুরের মতো লাখো মানুষের নিত্যদিনের চিত্র এটি। এই পানি কখনো কমে না, এই পানি 12 মাস কাল যাবত এইভাবে থেকে যায়। উঠোন থেকে শুরু করে পানিতে তলিয়ে আছে সড়কও। এর মধ্য দিয়েই সাইকেল চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিরছে ফারজানা। কিন্তু বাড়িতে প্রবেশ করতে হবে বাঁশের সাঁকো দিয়ে। মায়ের সাহায্য ছাড়া যা মোটেই সম্ভব হয় না। চিকিৎসা, শিক্ষার মতো মৌলিক চাহিদার সবকিছুর জন্যই এসব এলাকার মানুষদের পানি পেরোনো ছাড়া উপায় নেই। স্কুল ব্যাগ শুদ্ধ আমি পানিতে করে গেছিলাম ইটি বেঁধে। স্কুল যাচ্ছি আমার দাদা নৌকায় করে দিয়ে যায়। ডাক্তার সামনে আসতে পারে না, এইভাবে চলছে আর কি হাসপাতালটা। ডাক্তার রাস্তার পথে চিকিৎসা করতে হয়। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানেও পানি কিছুটা কম, তবে ভবদহের অঞ্চলের বিভিন্ন জায়গায় এর থেকেও অনেক বেশি পানি। এখানে কোম্পানি হবার কারণটা কি জানেন? কোম্পানি হওয়ার কারণটা সামনেই মূল সড়ক। যশোর জেলার দক্ষিণ পূর্ব অংশে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া ও ফুলতলার কিছু অংশ নিয়ে গঠিত এসব এলাকায় যেন দুর্ভোগের শেষ নেই। গত বছর ধান হয়নি, এবছরও ধান হইলো না, তাহলে তারা কি খাবে? বাড়ির সব জল ঠল উঠে গেছে, পানি উঠে গেছে। উপর করে উঁচু করে কিছু দিয়ে ওই কিনা চুলার পরে তাই রান্না করতে। ওই জাতি কবে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। একসময়ে বিশাল নদী এখন যেন কেবলই আক্ষেপ আর দুর্ভোগের নাম। প্রতি বর্ষায় পানিতে টইটুম্বুর হওয়া নদী আর খাল গরমের আগে শুকোয় না। তাই তো আব্দুল হালিমের বসবাস সড়কে। আগস্টের শেষেও কেশবপুরের অন্তত 350 পরিবার ঘর বেঁধেছেন যশোর সাতক্ষীরা মহাসড়কে। এই পাশে প্রত্যেকের বাড়ি পানি। প্রতি বছর 4 মাস এই রোডের ভাড়া থাকি। এখন হাঁটু পানি আর রাস্তায় মাজা। গতবার গাড়ি উঠে দিয়েছিল টঙ্গের পারে। 6 মাস যদি পথে
রাস্তাঘাটে থাকতে বাসা কাছা কিভাবে নিয়ে রাখবো। এদিকে যশোরের পানি উন্নয়ন বোর্ড বলছে 60-এর দশকে নির্মিত জলকপাটগুলোর জীবনকাল অনেক আগেই শেষ হয়েছে। ঝুঁকি সত্ত্বেও সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে গেটগুলো। 50 বছর যদিও লাইফ টাইম ধরি, লাইফ টাইম কিন্তু চলে গেছে। তারপরেও মানুষের চাহিদাকে আমি শ্রদ্ধা করে আমি কিন্তু ইতিমধ্যে 6টা গেট খুলে দিছি। একসাথে খুলতে পারতেছি না, কারণ স্ট্রাকচারটা নিতে পারবে কিনা এই একটা ভয়। এই জন্য ধাপে ধাপে করে আমি সেটাও খুলে দিছি। ভুক্তভোগী মানুষ তারা কি বলতেছে সেইটার সাথে কারিগরি যে বিষয়টা আছে, এই দুইটা সমন্বয় করে আমরা স্থায়ী জলাবদ্ধতা নিরসনে আগাচ্ছি। জলাবদ্ধতা সমস্যার সমাধানে পানি উন্নয়ন বোর্ড 1961 সালে 5টি স্থানে 44টি স্লুইস গেট স্থাপন করে। বর্তমানে 18টি পলিজমে বন্ধ। এতেই মুক্তেশ্বরী, শ্রীহরি ও টেকা নদী নাব্যতা হারিয়ে ফেলছে বলে মনে করেন অনেকেই। আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর। প্রায় মাসখানেক পর কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম কমেছে 20 টাকা পর্যন্ত। এদিকে ডজনে 10 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়। নিম্নমুখী ব্রয়লারের দামও। তবে ক্রেতার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে ইলিশ। 1 কেজি ওজনে ইলিশের দাম বেড়েছে 100 থেকে 200 টাকা। মাস জুড়ে উত্তাপের পর কিছুটা কমতির দিকে সবজির দর। রাজধানীর কারওয়ান বাজারে পেঁপে 30, কচুমুখী 50, পটল ঢেঁড়স 70, করলা কাকরোল বেগুন 80, টমেটো 120 টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন সপ্তাহ ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। তবে 20 টাকা বেড়ে মরিচ 180 এবং শসা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। কাঁচামরিচটা আর শসাটাই বাড়ছে, টমেটোর দামটা কমছে। সবজি মোটামুটি ভরপুর আছে এই সপ্তাহে বাজারে, সেই কারণে 10 থেকে 20 টাকা কেজি সবজির দাম কমছে। বেড়েছে 50, 60 থেকে 100 টাকা, কমেছে কতটুকু? 10 টাকা। 20 থেকে 30 টাকা পর্যন্ত কমলে আলহামদুলিল্লাহ সবাই খেতে পারবে আর কি। 40-50 টাকার মধ্যে হইলে মধ্যবিত্ত আয়ত্তের মধ্যে থাকে। এদিকে ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম স্বাদ ও সাধ্যে না মেলায় অনেকেই ফিরছেন দাম দর করে। 1 কেজি ওজনের প্রতি পিসের দাম ঠেকেছে 2500 টাকায়। 800 থেকে 900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা দরে। তবে অন্যান্য মাছের দাম বাড়েনি বলে দাবি বিক্রেতাদের। একটা দাম ছিল কাস্টমার দরবার, কেজিতে 200 টাকা 100 টাকা বাড়তি। কেন? মাছ একবারে অনেক কম, অনেক কম। 2200-2300 টাকার নিচে কোনো কেজি নাই। এখন কিছু মাছ আছে আর একটু বড় যেগুলা, ওগুলো তো আরো দাম। 1700 টাকা কেজি, 4-2 কেজি হয়ও নাই। মধ্যবিত্তের আসলে ইলিশ খাওয়ার ইচ্ছাটাকেই বাদ দিতে হবে। স্বস্তি ফিরতে শুরু করেছে মুরগির দামে। 10 টাকা কমে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকায়। 300 থেকে 320 টাকায় স্থিতিশীল রয়েছে সোনালির দাম। ব্রয়লারটা 10 টাকা কমছে কেজিতে, আর সোনালী মুরগিটা আপনার গেছে সপ্তাহে রেডে আছে, মোটামুটি এখনো নিয়ন্ত্রণে আছে। মসুর ডালের দাম 10 টাকা বেড়ে এ সপ্তাহে বিক্রি হচ্ছে 160 টাকা দরে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। মুনাফার পাশাপাশি ক্ষতির ভাগও নিতে হবে শরিয়া ভিত্তিক ব্যাংকের শেয়ার হোল্ডার ও আমানতকারীদের। এমন নিয়ম রেখে চূড়ান্ত হচ্ছে ইসলামী ব্যাংক কোম্পানি আইন। নতুন আইনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ইচ্ছাকৃত খেলাপি বা ব্যাংক পরিচালনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ঋণ, মুনাফা বা সুদ মওকুফ করা যাবে না। একই সঙ্গে পরিচালনা পরিষদ গঠনে থাকছে না প্রচলিত ব্যাংকের নিয়ম। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2024 সালে ব্যাংকিং খাতে ইসলামী ধারার ব্যাংকের অংশীদারিত্ব 24%। 1983 সালে শরিয়া ভিত্তিক ব্যাংকের কার্যক্রম শুরু হলেও ইসলামী ব্যাংকের নেই নির্দিষ্ট নীতিমালা। এতদিন প্রচলিত ব্যাংকিং আইনের অধীনে পরিচালিত হতো এসব ব্যাংক। ফলে শেয়ার বন্টন, পরিচালনা পর্ষদ, ঋণদান ও আদায় প্রক্রিয়া, মূলধন ও মুনাফা বন্টন সহ নানা বিষয়ে সামঞ্জস্য পাওয়া যায় প্রচলিত ব্যাংকিং এর সাথে। সম্প্রতি এসালমের নিয়ন্ত্রণাধীন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর ঢালাও ঋণ দেয়াতে দেউলিয়া হওয়ার পথে এলে এবার ব্যাংকগুলোর মূল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। গত বছরের 5 আগস্টের পর ব্যাংকগুলোতে নতুন দায়িত্ব পাওয়া পরিচালকরাও বলছেন, দীর্ঘদিন ধরেই ব্যাংকগুলো পরিচালনায় ব্যত্যয় হয়েছে মূলনীতি ও উদ্দেশ্যের। ইসলামী ব্যাংকিং এর অবজেক্টিভ হচ্ছে সার্বজনীন কল্যাণ করা হবে, জনগণের সম্পদ জনগণের কাছে যাবে। আমাদের এখানে কনসেন্ট্রেশন মতিঝিলে আর গুলশানে, এবং মতিঝিল আর গুলশানের সাধারণ লোকেরা কিন্তু এই ডিপোজিটের বেনিফিশিয়ারি না, ওখানে কিছু বাছাই করানো। প্রচলিত ব্যাংক ও শরিয়া ভিত্তিক ব্যাংকের সমান গুরুত্ব দিতে ইসলামী ব্যাংক কোম্পানি আইন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন আইনে পরিচালক পদে 6 বছরের বেশি কেউ থাকতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংকের বর্তমান বা সাবেক কোনো পরিচালকের সাথে সম্পর্কিত কোনো ঋণ বা ইচ্ছাকৃত কোনো খেলাপির ঋণ মওকুফ করতে পারবে না ইসলামী ব্যাংকগুলো। বোর্ড কর্তৃক আবার একটা শরিয়া বোর্ড গঠিত হবে। সেই শরিয়া বোর্ডে কিন্তু ইসলামিক বাণিজ্য এই বিষয়ে জ্ঞান থাকতে হবে। ইনোভেটিভ কোনো প্রোডাক্ট যদি তারা লঞ্চ করতে, সেই প্রোডাক্টটাও ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কিনা সেটা ওই বোর্ড কর্তৃকই
ভেরিফাইড হবে। এছাড়া মুনাফা বন্টন ও শেয়ারের অংশীদারিত্বে শরিয়াহ আইনের নিয়মে লভ্যাংশের সাথে ক্ষতির অংশীদার হবেন বিনিয়োগকারী ও আমানতকারীরা। ইসলামী ব্যাংকের সাথে যখন আপনি আমানত করবেন তখন শুধুমাত্র মুনাফা হবে এই একটি বিষয়কে টার্গেট করে আপনি ওখানে আমানত রাখবেন না। আপনি ওখানে লস হলে সে লস ইনকার করার মতো মানসিকতা আপনার থাকতে হবে। এছাড়া ইসলামী ব্যাংক আইনের আওতায় থাকা ব্যাংক অন্য কোনো কোম্পানির শেয়ার কিনতে এবং লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ ও নিয়ম মানার বাধ্যবাধকতা থাকবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকার ছাড়া অর্থনীতি প্রবৃদ্ধি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। অর্থনীতি আগে কিছু সীমিত লোকের হাতে ছিল, কিছু গোষ্ঠীর হাতে ছিল। আমরা অর্থনীতিতে গণতন্ত্রায়নের কথা যেটা বলছি, অর্থাৎ অর্থনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটা একটা সাময়িক সরকার, আমার কোনো প্রত্যাশা নাই। আমরা অপেক্ষা করছি একটা নির্বাচিত সরকারের জন্য। নির্বাচিত সরকার যখন দেশে আসবে তার জন্য আমাদের এই প্রস্তুতি। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে, বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেছে বিভিন্ন ওলামায়ে কেরাম সহ সাধারণ মানুষ। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে জড়ো হন মুসল্লিরা। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি অবিলম্বে গাজা গণহত্যা বন্ধ সহ 10 দফা দাবি তুলে ধরা হয়। এ সময় বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে বাঁচাতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান মুসল্লিরা। ইসরায়েলি পণ্য বর্জনেরও আহ্বান জানান তারা। গাজায় খাদ্য সহায়তা পাঠানো ও পাঠ্যপুস্তকে ফিলিস্তিন ও আল আকসার ইতিহাস অন্তর্ভুক্ত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান মুসল্লিরা। ক্রমাগত বোমাবর্ষণে হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয়, মসজিদ সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে শেষ আশ্রয়স্থল শরণার্থী শিবিরকে এয়ার স্ট্রাইক করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। এখনো তারা মুসলমানদেরকে হত্যা করছে, এটা মেনে নেওয়া যায় না। 200 কোটি মুসলমান যদি একত্রিত হয়, এদেরকে জমিন থেকে উৎখাত করতে কয়েক সেকেন্ডের ব্যাপার। অবিলম্বে গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে। 2 জায়নবাদী ইসরায়েলের গণহত্যা বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। To boycott every product, company and institution that sustains Israel. সময় সংবাদ আরো থাকছে। মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিহারের সংঘাতে জড়ালো কংগ্রেস বিজেপি। আহত বেশ কয়েকজন। রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার আহ্বান গেরুয়া শিবিরের। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সাগর পাড়ে বইছে উৎসবের হাওয়া। ব্যবসায়ীরা বলছেন সামনে আরও বাড়বে পর্যটকের ভিড়। আকাশে কখনো রোদ কখনো মেঘ, আবহাওয়ার এমন রূপ পাল্টানো আমেজে শুক্রবার বাড়তি আনন্দে মেতেছেন পর্যটকরা। কেউ ঝাঁপ দিচ্ছেন সাগরের নোনা জলে, কেউ বা হাঁটছেন জলরেখার ধারে, আর বালিয়াড়িতে চলছে বাচ্চাদের খেলাধুলা। সমুদ্রকে দেখলে আলাদা একটা শান্তি লাগে, সেই জন্য সমুদ্রের কাছে বারবার ছুটে আসা হয়। আমাদের ক্লান্তি দূর করার জন্য এটুকু হচ্ছে একটি স্বর্গীয় সুখের মতো। আমি এসএসসি পাস করছি, এই খুশিতে আমরা সবাই ফুল ফ্যামিলি এখানে ঘুরতে এসেছি। বর্ষা মৌসুমের অন্যান্য দিনে পর্যটক কম থাকলেও ছুটির দিনে কক্সবাজারে পেয়েছে তার চিরচেনা রূপ। ব্যবসায়ীরা বলছেন সামনে আরও বাড়বে পর্যটকের ভিড়। বর্ষা মৌসুম শেষ হয়েছে, এতদিন পর্যটক কম ছিল, তো আশা করতেছি সামনে পর্যটক মৌসুমে পর্যটক বাড়বে। সামনের দিনগুলো তো ইনশাল্লাহ ভালো পর্যটকরা আসবে, আমাদের ভালো ব্যবসা হবে। গত কয়েকদিন 3 নম্বর সতর্ক সংকেত থাকলেও সকালে তা প্রত্যাহার করে আবহাওয়া অফিস। তবে উত্তাল সমুদ্রের কারণে এখনও সৈকতে লাল পতাকা উড়িয়ে পর্যটকদের করা হচ্ছে সতর্ক। আমরা চেষ্টা করতেছি কোনো পর্যটক যেন যেখানে বিপদগ্রস্ত ওইদিকে না যায়, আর আমরা এখনো 3টা পিছে কাজ করে যাচ্ছি, লাবণী, সুগন্ধা, কলাতুলি। সাগরের টানে কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে যেমন বাড়ছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা, তেমনি নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় সবার সচেতনতাও জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
এবার দেখে নিব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগে বায়ুর মান 64, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 62%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 53, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 81। রাজশাহী বিভাগে বায়ুর মান 59, যা সন্তোষজনক, আর্দ্রতা 66। সিলেট বিভাগে বায়ুর মান 60, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 61%। খুলনা বিভাগে বায়ুর মান 55, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 71। বরিশাল বিভাগে বায়ুর মান 54, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 66। রংপুর বিভাগের বায়ুর মান 61, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 67। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 61, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 66%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 53 আর সবচেয়ে খারাপ ঢাকাতে 64। খবর, পোনালা ফাঁসের জেরে পদচ্যুত হলেন থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী পেতোংটার্ন সিনাওয়াত্রা। স্থানীয় সময় শুক্রবার এই রায় দেন দেশটির সাংবিধানিক আদালত। 2008 সালের পর তিনি হলেন আদালতের রায়ে পদচ্যুত হওয়া দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী। সমালোচকরা বলছেন, দেশটির বিচারকেরা মূলত রাজতন্ত্র ও সামরিক গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করেন। এ রায়ের মধ্য দিয়ে থাইল্যান্ডে আগাম নির্বাচনের পথ খুলবে বলে মনে করছেন অনেকেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিহারের সংঘাতে জড়িয়েছে কংগ্রেস ও বিজেপির সমর্থকেরা। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রাহুল গান্ধী সহ কংগ্রেসকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে গেরুয়া শিবির। শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিহারের পাটনায়, যা পরবর্তীতে রূপ নেয় সংঘাতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এদিন রাজ্যটিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ক্ষমতাসীন বিজেপি। পাল্টা অবস্থান নেয় কংগ্রেসের সমর্থকরাও। সংঘাতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। বিধানসভা নির্বাচন সামনে রেখে রাহুল গান্ধীর নেতৃত্বে বিহারে ভোটার অধিকার যাত্রা কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। বৃহস্পতিবার একটি সমাবেশ থেকে নরেন্দ্র মোদীর পরিবারকে নিশানা করে কুরুচিপূর্ণ স্লোগান দেয় কংগ্রেস সমর্থকরা বলে দাবি করে রাজ্য বিজেপির সমর্থকরা, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয় উত্তাপ। তীব্র সমালোচনা করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এ ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেছে দলটি। এর আগে এক সমাবেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতাসীন বিজেপি ও নির্বাচন কমিশন একজোট হয়ে ভারতে ভোট চুরি করছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। আগামী নভেম্বরে বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট চুরি করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। কংগ্রেসের ভোটার অধিকার যাত্রা গণমাধ্যমে প্রচার পাচ্ছে না বলেও অভিযোগ করেন রাহুল। রাহানুল রানা, সময় সংবাদ। খেলার খবর, বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজের খবর। এশিয়া কাপের ড্রেস রিহার্সাল শুরু হচ্ছে কাল। সিলেটে 3 ম্যাচ টি20 সিরিজের প্রথমটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। সিরিজকে সামনে রেখে শুক্রবার ট্রফি উন্মোচন করে দুই দলের অধিনায়ক। ডাচদের বিপক্ষে টি20 ফরম্যাটের পরিসংখ্যানে এগিয়ে থাকলেও হেড কোচ ফিল সিমন্স হালকাভাবে নিচ্ছেন না এই সিরিজ। এ ছিল সময় সংবাদে।